আফরানের বোন মারিয়া খুব ভালো ছাত্রী। মারিয়া আর তিথি একই ক্লাসে পড়ে, কিন্তু দুজনের চালচলন পুরো উল্টো। মারিয়া আফরানের মতো মেধাবী, কিন্তু তিথির পুরো গাধা। তার মাথায় সে কিছুতেই লেখাপড়া ঢুকাতে পারে না। লেখাপড়া তার কাছে এত কঠিন লাগে, মনে হয় লেখাপড়া বাদ দিয়ে বিয়ে হয়ে যাওয়া অনেক ভালো। কিন্তু ভাগ্যক্রমে তার বিয়ের নামও তোলা হয় না। সে নাকি এখনো ছোট, কিন্তু তার ইচ্ছে করে বিয়ে করতে। সে একটা কাকে বোঝাবে? সে একটু ছোট নয়, বেশ বড় হতে গিয়েছে। তিথিরে হাত ধরে রাখা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, ইন্টারে এই বইটা তার কাছে এত কঠিন লাগে, মাঝে মাঝে পড়তে গেলে তার কান্না আসে। কেঁদে দুনিয়া ভাসিয়ে ফেলতে ইচ্ছে করে, কিন্তু সে কাঁদে না। তার আব্বা তাকে বলছে খুব পড়াশোনা করতে। মারিয়ার মতো ভালো নাম্বার পাওয়া যায়। ঘড়ির কাঁটায় রাত 10টা গিয়ে টিকটিক করছে। তিথিরের হাতে আইসিটি বই, একটা জায়গায় সে সমাধান করতে পারছে না, অথচ এই পড়াটা কালকে ক্লাসে দিতে হবে। বই হাতে নিয়ে অলস ভঙ্গিমায় উঠে দাঁড়ায়, ধীর পায়ে মারিয়া রুমের দিকে যায়। মারিয়া পড়ছে। তিথিরকে দেখে বলল, কি? তিথির মারিয়ার সামনে বই রেখে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত গলায় বলল, পড়াটা বুঝিয়ে দে। মারিয়া তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরকে দেখে মনে হচ্ছে সে রাজ্যের ক্লান্ত, পড়ালেখা করে দুনিয়া উদ্ধার করে ফেলেছে। সে বইয়ের দিকে তাকিয়ে বলল, এটা আমিও পারি না। মারিয়ার কথা তিথি চকিতে নয়ন তাকিয়ে বলল, কি বলিস? তুই পারিস না? অবাক করা কথাবার্তা। মারিয়া পারে, কিন্তু তিতিরকে বোঝানোর ঝামেলা আপাতত মাথায় নিতে চাচ্ছে না। সে বলল, অবাক হওয়ার কথা হবে কেন? সব পারতে হবে এমন তো কোনো কথা আছে নাকি? তিতির মন খারাপ করে বসে বলল, তা ঠিক, কিন্তু কালকে ওই পড়া না পারলে কপালে শনি আছে। আমি ক্লাসে গিয়ে শিখে নেব। তোর মাথা ভালো বোন, তুই পারবি। আমি আগে থেকে বুঝেই মনে রাখতে পারি না, আর ক্লাসে দেখলে পারবো, অসম্ভব। মারিয়া আফসোস করে বলল, বুঝলাম। এই বই বের করেছে কোন শালাই? কি আবোল তাবোল লেখা, অসহ্য। পড়া তো সহজই, তুই পারিস না তাই বল। আমি পারি, কিন্তু বইটাই আমাকে বোঝাতে পারে না। কি করি এখন? মারিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, বলল, উপায় আছে একটা। কি উপায়? ভাইয়ার কাছে যা, এক তুইতে মাথায় পেরেকের মতো বসিয়ে দেবে। অসম্ভব, তোর ভাই আস্ত খবিস, দেখলেই মারে। আমার ভাই ওই মাসুম জানের ভয় আছে। আচ্ছা, তাহলে কালকে স্যারের মার খাবি। ভাইয়া মারলেও কেউ দেখবে না, কিন্তু স্যার পুরো ক্লাসের সামনে ইজ্জত তফারফা করে দেবে, সেটাই ভালো হবে। তিথি ভাবে দেখে কথা ঠিক। সে আলগোছে উঠে দাঁড়ায়, বই হাতে নিয়ে আস্তে আস্তে তাহসানে রুমের সামনে যায়। তার ভাইয়া মাহমুদ যদি বাড়ি থাকতো তাহলে এই লম্বুর কাছে আশাই লাগতো না। তার ভাই ম্যাজিশিয়ানের মতো তার সব সমস্যা সমাধান করে দিতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আফরানের মতো মাহমুদ এত তাড়াতাড়ি বাড়ি আসে না। তিথির দরজা ঠেলে ভেতরে ঢুকে আফরান রুমে নেই। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। তিথির বুঝে পায় না রাতে কেন গোসল করতে হবে। দিনে তো করে, আবার রাতেও। এই ডাক্তারের মাথায় নির্ঘাত সমস্যা আছে। দেখা যাবে রোগীকে ওষুধ না দিয়ে প্রতিদিন 5 বার গোসলের তালিকা দিল। এই ডাক্তার দ্বারা কোনো কিছুই অস্বাভাবিক না। তিথি ডাকলো, ভাইয়া ভাইয়া, বের হতে কি টাইম লাগবে? কেন? আমার পড়ায় একটু সমস্যা, বুঝিয়ে দেন। তুই বস। তিথির আফরানের বিছানায় পা মুড়িয়ে বসে। আফরান ভালো না লাগলেও আফরানের রুমটা খুব ভালো লাগে, খুব গোছানো। আর রুমে আসলে বেলি ফুলের সুবাসযুক্ত ফ্রেশনারের ঘ্রাণে মনটা তরতাজা লাগে। তিথির বই খুলে বসে আনমনে বলল, পড়ার থেকে বিয়ে করে সংসার করা খুব সহজ। এই ঘরের মানুষ যে কেন বুঝে না আমার দ্বারা পড়া হবে না, বিয়েই আমার জন্য ঠিক।
আফরান বাথরুম থেকে বেরিয়ে তিথির এই কথাটা শুনতে পায়। ব্রুকুচকে বলল, ও আচ্ছা, আপনার বিয়ে শখ হয়েছে? তিথির ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। পরক্ষণে হেসে নিজেকে স্বাভাবিক করে বলল, না ভাইয়া, আমি ছোট না। হ্যাঁ, পড়ার থেকে বিয়ে করে সংসার করা ভালো। দূর, এমনি বলছি। আফরান তোয়ালে দিয়ে মাথা মুছে তোয়ালিটা গায়ে ছড়িয়ে বিছানায় এসে বলল, বেশি পেকে গিয়েছিস। তিথি চুপ করে বসে থাকে। আফরান বলল, বিয়ের বয়স হলে এমনিতেই বিয়ে হবে, পড়া বাদ দিয়ে বিয়ের ভূত মাথায় চাপাতে হবে না। মেয়ে মানুষ না, মেয়ের ভূত তো মাথায় আসবেই। আফরান এক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে থাকে। মনে মনে তিতিরের বউ সাজ কল্পনা করে নেয়। তারপর বলল, তিতির, সব কিছু ভাবার একটা বয়স লাগে, যা এখনো তোর হয়নি। জি ভাইয়া। কি সমস্যা দেখা? তিথির বই বের করে আফরানকে দেখায়। আফরান খুব ভালো করে তিতিরকে বুঝিয়ে দেয়। বোঝানোর পর তিতির বলল, বুঝেছিস? তিতির মাথা নেড়ে বলল, হ্যাঁ। তাহলে এবার আমাকে বোঝা, কি বুঝেছিস? বুঝতে গিয়ে তিতির বুঝতে পারলো সে কিছুই পারছে না। আফরান দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি আপনাকে পরে বুঝিয়ে দেব। আফরান বালিশে কোল দিয়ে আয়েশ করে বসে। পরে কেন, এখনই বোঝা। মাথায় ধরে না তো। আফরান তিতিরের মাথায় থাপ্পড় দিয়ে বলল, এই এত বড় গোলগাল মাথায় গোবর ছাড়া কি আছে শুনি? গোবরে মাথা। তিতির মাথায় হাত বুলিয়ে বলল, গোবরেও পদ্ম ফুল ফোটে। হ্যাঁ, কিন্তু তোর কিছুই হবে না। আমিও ভালো রেজাল্ট করে সবাইকে চমকে দেব। আফরান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, তিতি শোনা, তুমি নিজেই আস্ত একটা পদ্ম ফুল। এই যে আমি ক্ষণে ক্ষণে নিজের হোশ হারাই, কি জন্য? তোমার জন্যই তো। আচ্ছা রোমে যা, আর সমস্যা হলে আমাকে বলবি। তিতির মিষ্টি করে হেসে আফরানের দিকে তাকায়। তারপর আস্তে করে উঠে দাঁড়িয়ে দুরন্ত বালিকার মতো নুপুরে রিনিঝিনি শব্দ তুলে বেরিয়ে যায়। আফরান বিপস হয়ে তাকিয়ে আছে। বুকের অনুভূতিটা লুটোপুটি খাচ্ছে। আগে নিজেকে খুব সামলাতে পারত, কিন্তু ইদানিং তিতির যেন তাড়াতাড়ি বড় হয়েছে। আর তার অনুভূতিরা তিতিরকে দেখলেই পাগলের মতো ছুটে যেতে যাচ্ছে। সারা গা কাটা দিয়ে ওঠে। ইস, মেয়েটা তাকে নিজের অগোচরে এত যন্ত্রণা দিচ্ছে, অথচ সে জানি না তার মিষ্টি হাসি, দুষ্টু কথা, মায়াবী চোখের তাকানো আফরানকে শেষ করে দিচ্ছে, সারা শরীর অবশ করে দিচ্ছে। আফরান বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নিজেকে বুঝায়, তিতিরটা এখনো বাচ্চা, আরও পড়ে, আরও পড়ে। কিন্তু মন উল্টো তাকে বোঝায়, পরে আর পরে টরে হবে না, এখনই ওকে চাই। ওর মিষ্টির সান্নিধ্য চাই। আমি খুব আপন করে ওকে চাই। কাছে না পেলে আমি যে মরে যাচ্ছি, তা চোখে পড়ে না। প্লিজ একটা ব্যবস্থা করো। আফরান হাসে। তার এই গোপন অভিলাষ কেউ জানে না, কেউ বুঝেনি। জানলে কি হবে তা আফরান ভাবতে পারে না। দম বন্ধ লাগে। কিন্তু যাই হোক, পাখিটাকে তার করতেই চাই। কত বছরের ভালোবাসা মিশিয়ে রেখেছে, তাকে বৃথা যাবে? আজকাল তিতিরকে সারা বাড়িতে টই টই করে ঘুরে বেড়াতে দেখে আফরানের মনে প্রলয় হয়। এই প্রলয়ের ছিটে ফোটাও যদি কেউ জানতে পারে, তাহলে নির্ঘাত তাকে বাড়ি ছাড়া করে দিত। শাহাবুদ্দিন খান প্রচুর মা ভক্ত। মায়ের কথা ছাড়া এক পাও নাড়ে না। বাড়ি থেকে বের হতে গেলেও মায়ের কাছে অনুমতি নিয়ে বের হয়। মা মানে ওনার দুনিয়া। সব কিছুর পরে কিন্তু মায়ের ভালোবাসা, সম্মান আগে। জয়তন বেগম দাম্ভিকভাবে চলাফেরা করেন। ওনার বাপ দাদার আগেকালের ধনবান ছিলেন। তমিজউদ্দিন খানের সাথে যখন জয়তন বেগমের বিয়ে হয়, তখন থেকে উনি দাম্ভিক আচরণ করতেন। আগের কালের লেখাপড়া জানা মানুষ সবাই বেশ শ্রদ্ধা করে। ওনার কথায় বাইরে আর কোনো কথাই হয় না। উনি যা বলবে তাই সঠিক।
শাহাবুদ্দিন আর জয়তন বেগম বসার ঘরে বসে বসে কথা বলছিল। তখন আরফান তার রুম থেকে বেরিয়ে আসে, দাদির পাশে বসে চামড়ায় কুচকানো গালে পরম স্নেহের আদর দিয়ে বলল, আমার সুন্দরী কেমন আছে? জয়তন বেগম নাতির দিকে তাকিয়ে বলল, আমার ভালো থাকার খবর পরে নিস। আগে বল, প্রতি সপ্তাহে কেন বাড়ি আসা লাগবে? বন্ধের দিন পড়া যায় না? এমন ফাঁকিবাজি করলে ডাক্তার হবে কি করে? বাড়িতে তো আর এমনি এমনি আসে না দাদি। বাড়িতে যে আমার সুখভ্রমর আছে, যাকে একটু দেখলেই সারা সপ্তাহ মন দিয়ে পড়তে পারি। না দেখলে মনে বড় অসুখ হয়, একটুও পড়ায় মন দিতে পারি না। মুখে বলল, তোমাকে না দেখে থাকতে পারি না। মাহমুদ, ও তো ঢাকায় থাকে, সে তো এত আসে না। তোরই যত বাহানা। মাহমুদ তোমাকে ভালোবাসে না, তাই আসে না। আমি খুব ভালোবাসি, তাই আসি। বুঝেছো সুন্দরী? জয়তন বেগম হাসে নাতির মাথায় হাত বুলিয়ে বলল, দয়া করে তোর বউ আমার মতো সুন্দর হোক। আরফান হাসে, সুন্দর করে হাসে, তার দাদির দিকে তাকিয়ে রয়। তিতির দাদির মতো হুবহু দেখতে, শুধুমাত্র মেজাজ ছাড়া। সে জয়তন বেগমের গালে হাত দিয়ে বলল, তুমি তো আমার বউ, আর লাগবে না। যদি খুব লাগে তো তোমার মতো দেখতে কাউকে এনে দিও। জয়তন বেগম তার কথায় এতটা খাটলেন না, উনিও হেসে পড়ল। আচ্ছা,